ধরে আছে, আমি লোভ সামলাতে পারছি না শেয়ার করার। আমাদের যারা ভিসি হন ওই বাড়িটার প্রতি সবচেয়ে বেশি লোভ থাকে, এবং এই লোভগুলাকে বন্ধ করতে হবে। আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে ওটা ছাত্রীদের হল নির্মাণ করলে এটা কিন্তু একটা হেরিটেজ ব্রিটিশ শাসনের, এবং এটা কিন্তু উপনিবেশ শাসনের হেরিটেজ, এবং এটাকে আসলে উপনিবেশ শাসনের একটা স্মৃতিচিহ্ন, এবং এই উপনিবেশ শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এটা ঢাকা ইউনিভার্সিটি মিউজিয়াম হতে পারে। ঠিক একইভাবে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলি। আমাদের যিনি প্রধান আছেন উনি সবসময় এটা বলেন, আমরা স্বৈরাচারকেও জাদুঘরে পাঠাতে চাই। আমরা চাই একটা, আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুঘর হওয়া উচিত, এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। এবং ঠিক একইভাবে আয়নাঘর কিন্তু নির্যাতনের জাদুঘর, এটাকে এই স্মৃতিচিহ্ন মুছে ফেলা যাবে না, এটাকে রক্ষা করতে হবে এবং বুঝাতে হবে যে এই সময়ের যারা ছিল কতটা নৃশংস হতে পারে, এবং এটাকে তারা সব সময় কিন্তু মিথ্যা বলে এসেছেন। তারা কিন্তু প্রমাণ সহ হাজির করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, তারপর অস্বীকার করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা, সেটাকে বলা হয়েছে পানি নেভানো, আগুন নেভানো হয়েছে পানি দিয়ে। এরকম মিথ্যার উপর একটা শাসন ব্যবস্থা আসলে চলতে পারে না, যার জন্য এই নিদর্শনগুলা। এবং আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, যেমন এরশাদ বিরোধী আন্দোলনেও এরকম অনেক নিদর্শন ছিল, তখন এইগুলার আমি নিজেও এটার অংশগ্রহণকারী ছিলাম, কিন্তু এগুলা কিন্তু ডকুমেন্টেশন প্রপার হয়নি বলেই স্বৈরাচার এরকম। এবং 15 বছরে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হচ্ছে, তারা কিন্তু স্বৈরাচারী সরকারের বাইরে অন্য কিছু দেখেনি, যার ফলে তারা যেই মেট্রো রেল এবং পদ্মা সেতু, অমুক তমুক এক্সপ্রেসওয়ে, এটা যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য, আপনার মেট্রো রেল কিংবা পদ্মা সেতু কিংবা আপনার অন্যান্য যে আপনার এই অবকাঠামোগুলো আছে, এই সুবিধাভোগী হচ্ছে সমাজে যারা উচ্চ শ্রেণীর কিংবা মিনিমাম মধ্যবিত্ত। সাধারণ মানুষ কিন্তু ওই জ্যামের মধ্যে রিক্সা কিংবা হেঁটেই চলে, যার জন্য এইগুলা দেখেই আমরা বড় হয়েছি। এগুলার ব্যতিক্রম চিত্রগুলার নিয়ে আমাদের আসলে জাদুঘর অবশ্যই থাকা উচিত, যেন আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ না করি এবং ইতিহাস থেকে শিক্ষা না নেই। কিন্তু এই আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই না, এই জন্য আমি মনে করি জাদুঘর দরকার খুব অবিলম্বে। আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে আলোচনা কেউ প্রশ্নও তোলেনি, শুধু পুলিশের অস্ত্র মানুষের হাতে যায়নি, স্বৈরাচারী সরকার শেষ মুহূর্তে প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে দিয়ে গেছেন, এবং সেই অস্ত্র দিয়েই কিন্তু ডাকাতিগুলো হচ্ছে। এবং এই ডাকাতিগুলো যে খুব পরিকল্পিত, এটা বোঝার জন্য রকেট সায়েন্স প্রয়োজন হয় না, যে নির্দিষ্ট সময় ঘোষণা করে ডাকাতি করতে আসা মানে হচ্ছে এটা খুবই পূর্ব পরিকল্পিত একটা অস্থিরতা তৈরি করা। সেই জন্য আমি মনে করি অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা এবং অবৈধ অস্ত্রের যারা সংগ্রহে রেখেছেন তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বিষয় না। ভিডিও ফুটেজ আছে, কারা গুলি করেছে কম বেশি পাওয়া যাবে, একটাকে ধরলে আরো 10টা বের হবে। অতি দ্রুত এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা। অবৈধ অস্ত্র যেটা আছে, ইভেন লাইসেন্স ধারিয়ে যারা আছে তারাও কিন্তু এই অস্ত্র এবার ব্যবহার করেছেন সরকারের পক্ষে, সেগুলোও আমার মনে হয় সরকারের দায়িত্বে নিতে হবে। এটা না নিলে আমরা কিন্তু এই অস্থিরতা কাটাতে পারবো না। আরেকটা আমি অনেকদিন ধরে একটা বিষয় খেয়াল করছিলাম, বাংলাদেশের বিশেষ করে 2008-এর পর থেকে যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলোর কম বেশি একটা প্রভিশন আপনাকে যুক্ত করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। আমলাতন্ত্রকে দায়মুক্তি দেওয়ার জন্য একটা তো বিদ্যুৎ সেক্টরে একটা দায়মুক্তি আইন আছে, কিন্তু সামগ্রিকভাবে আমলাতন্ত্রকে দায়মুক্তি দেওয়ার জন্য একটা ছোট কলাম আছে, আমরা কখনোই খেয়াল করিনি। এবং এই কলাম হচ্ছে আসলে যারা শাসক ছিলেন তারা যে এই রাষ্ট্রটাকে আসলে উপনিবেশ বানিয়েছিলেন। আগের উপনিবেশের সাথে পার্থক্য ছিল ওরা বিদেশি ছিল, এরা স্বদেশী, কিন্তু এটাকে উপনিবেশী ভেবেছেন কারণ টাকাগুলো পাচার করেছেন আবার যারা উপনিবেশ বানিয়েছিল সেই সব দেশি। এবং এই যে এই উপনিবেশ বানানোর আরেকটা উদাহরণ হচ্ছে, আপনি দেখবেন যদি 2008-এর পর থেকে আইনগুলো দেখে থাকেন, সরল বিশ্বাসে কৃতকর্ম। আমলারা কাজ করবেন সরল বিশ্বাসে, কোমলমতি শিক্ষার্থীর মতো, এবং কোনো কাজ যদি ওনারা করেন সেটা হচ্ছে সরল বিশ্বাসে কৃতকর্ম, এবং এটার জন্য আমলারা কোনো ধরনের আইনি দায়বদ্ধতা করবেন না। এই ধরনের একটা প্রভিশন আপনি যদি আইনগুলো দেখেন
আপনারা কেউ কখনোই খেয়াল করেননি এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে কেন? আমলাতন্ত্র দুর্নীতি করবে এবং সরকারের এই উন্নয়নের নামে লুটপাট করবে, তাদেরকে যেন কোনোভাবে আমরা আদালতে নিতে না পারি। যার জন্য আমরা যখন এই প্রস্তাবগুলো করছি তখন কিন্তু এই আইনের মধ্যে তার যে দায় মুক্তি দেওয়া আছে সামগ্রিকভাবে আমলাতন্ত্রকে, এটা নিয়েও ভাবনা প্রয়োজন। এবং এই কাজগুলো খুব সহজ কাজ না, এগুলো হচ্ছে সামগ্রিক একটা মানে অনেক বছরের কাজ। এবং অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই চিরকালের জন্য না, এবং চিরকালের জন্য হলে কি হয় আমরা জানি গত 15 বছর। এবং এটা আমাদেরও দায়িত্ব না মেয়াদ ঠিক করা, এবং আমাদের যে রাষ্ট্রে যে অবস্থা দাঁড়িয়েছে, এক ব্যক্তি কেন্দ্রিক বন্দনা একটা শাসন ব্যবস্থা, কোনো কার্যত কোনো প্রতিষ্ঠান ছিল না আসলে। আমরা দেখেছি ডিবি অফিস কিভাবে ভাতের হোটেল হয়ে উঠেছে, এবং একটা ডিবি অফিস যে আমার নিরাপত্তা নিশ্চিত করার কথা রাষ্ট্রের, সেটাকে ভাতের হোটেল বানানো হয়েছে। এবং আমাদের জন্য পেগাসাস খুব দামি সফটওয়্যার কেনা হয়েছে আমাদের সার্ভেলেন্সের জন্য। যারা টাকা পাচার করেন তাদের সার্ভেলেন্স হয় না, আমাদের সার্ভেলেন্স হয়। আমার চিন্তা হচ্ছে যারা এই যে ভবিষ্যতে দায়িত্ব নেবেন তাদের সার্ভেলেন্সটা নিশ্চিত করা জরুরি, আমার আপনার না।